আপনাকে আমি সময় দেওয়ার জন্য অনুরোধ করতে পারবো না, সুতরাং আমি আসি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে কমিটির প্রস্তাব আমরা করলাম সেখানে যে আপনারা এখনো সম্মতি দিলেন না, তাহলে কি আমরা পঞ্চদশ সংশোধনী নিয়ে এই সংসদে চলবো, এই দেশ চালাবো? পঞ্চদশ সংশোধনী যেখানে 55টা দফা আছে, সেই দফার মাত্র 6টা দফা মাননীয় হাইকোর্ট ডিলিট করে দিয়েছেন বা নন কনস্টিটিউশনাল ঘোষণা করেছেন, নন অ্যাস করে দিয়েছেন। তার মধ্যে বলা যায় আপনার 7A and B, যেটা বলা হয় যে ফ্রড অন দি কনস্টিটিউশন, যেটা কালারেবল রেজিস্ট্রেশন হয়েছে, এখতিয়ারে নাই, ভবিষ্যৎ পার্লামেন্টের এখতিয়ার তারা খর্ব করে, সেটা করেছে। তারপরে আর্টিকেল 58A, ওইটা ক 2 পরিচ্ছেদ যেটা আছে আর কি, আপনার তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করেছিল, সেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে। 44 সাবসেকশন 2 করেছে, যেটা জুডিশিয়ারির ব্যাপার, আপনার হাইকোর্ট ডিভিশনের একটা এখতিয়ারকে লোয়ার লেভেলে ডিস্ট্রিক্ট কোর্ট লেভেলে নিতে চেয়েছিল, সেটা তাদের ভালো লাগে না, যেহেতু কনস্টিটিউশনাল কোর্ট হচ্ছে হাইকোর্ট, আর ওগুলো হচ্ছে যে কোর্ট বাই ল, ক্রিয়েটেড বাই ল, সেজন্য করেছেন। তারপরে আর কি হলো, গণভোটের 142টা তারা অবৈধ ঘোষণা করেছিল 15th অ্যামেন্ডমেন্টে, সেটাকে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করলো। এই 5টা 6টা বাদে বাকি 55-এর সবকিছু তো রয়ে গেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, সবাই ঠিকই বলে যে ওখানে একজনের ছবি ওঠানোর কথা, আপনারা উঠাচ্ছেন না কেন? যদি আপনারা সংবিধান সংশোধনে রাজি না হন, তাহলে তো ছবি লাগাতে হবে। আপনারা কি সেটা চান? আমরা চাই মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আমরা ধারণ করি, প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ, সেটা যদি আমরা সংবিধান সংশোধন না করি, তাহলে তো ধারণ করতে পারবো না মাননীয় স্পিকার। এগুলো জনগণ জানুক, সেই জন্য আমি এখন আহ্বান জানাচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন আমরা একটা সোভারেইন, ইন্ডিপেন্ডেন্ট এবং ইউনিটারিস রিপাবলিক। এই রিপাবলিকের মানি আসছে হলো রেস পাবলিকা থেকে, এটা জনগণের সম্পত্তি, রেস মানি জিনিস। এই রিপাবলিকের মালিক জনগণ। আপনারা অনেকেই বক্তৃতা দিয়েছেন যে কনস্টিটিউশন তো মানুষের জন্য, মানুষ কনস্টিটিউশনের জন্য না, 100% সত্য। সুতরাং এই রিপাবলিকের যে মালিক জনগণ, তাদের পক্ষে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে এই সংবিধান সংশোধনী কমিটিতে আসতে হবে। মানে স্পিকার, বর্তমান দুনিয়াতে উইথ নিউ গ্লোবাল অর্ডার, নিউ গ্লোবাল ইকোনমিক অর্ডার, নিউ গ্লোবাল সাউথ, ব্যালেন্স অ্যান্ড ইমব্যালেন্স, এগুলো সবগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্ব স্বীকৃতি পেয়েছেন। 100 ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স অফ দি ওয়ার্ল্ড যে তালিকা হয়েছে তার মধ্যে পেয়েছে। আমরা তার নেতৃত্বে আছি, আমরা পেয়েছি তার কাছ থেকে প্ল্যান। তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, আমরা সবাই বলি উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান কি এবং সেই প্ল্যানের বাস্তবায়ন কি জাতি দেখতে শুরু করেছে মাননীয় স্পিকার। বিএনপি প্রতিশ্রুতি দেয়, বিএনপি প্রতিশ্রুতি রাখে। বিএনপির ইতিহাস 1971 সালের ইতিহাস, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। বিএনপির ইতিহাস 7ই নভেম্বরের ইতিহাস, এই দেশের সংবিধান এবং এই রাষ্ট্রকে রক্ষা করার ইতিহাস। বিএনপির ইতিহাস 1979 সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1991 সালের এই দেশের সংসদীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস। বিএনপির ইতিহাস 1996 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রতিষ্ঠার ইতিহাস। বিএনপির ইতিহাস 1990, 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের বারবার গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস। মাননীয় স্পিকার, সময় তো চলে গেল, মাগরিবের আজান পর্যন্ত অন্তত যাই, আপনি তো গরিব বিচাই দিতে পারেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আর 11 মিনিট পরে আজান হবে, তো ওই যে ঠিক আছে, আমি আন্দাজে বয়ান করবো না মাননীয় স্পিকার, আর আপনি 10 মিনিটের মধ্যে শেষ করে দেন। ঠিক আছে, মাচ অবলাইজ। যাই হোক মাননীয় স্পিকার, আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যা চলছে বাক ব্যক্তির স্বাধীনতার নামে, সেটাকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমরা যদি নিজে নিজে নিয়ন্ত্রণ না হই, এই জাতিকে আমরা কোথায় নিয়ে যাব জানি না। কিছু আছে বিদেশে, কিছু আছে দেশে, কিছু আছে ঘরে। এখানে আমরা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ প্রেস বলে কথা থাকে, এটাও আর্টিকেল 39-এ বিবৃত আছে। বাট ইট ইজ সাবজেক্ট টু রিজনেবল
restriction imposed by the law in the greater interest of the state and public order. আরো কিছু কিছু আছে, তো সেই রিজনেবল রেস্ট্রিকশনটা তো কোর্ট দয়া করে বলতে পারে। আমরা আইন মন্ত্রণালয়কে, সংসদ বিষয়ক মন্ত্রীকে বলতে পারি যে এই রেস্ট্রিকশনগুলো কি আমরা এনাক্টমেন্টে আনতে পারবো? না হলে পিতার সাথে কন্যাকে জড়িয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী কন্যাকে সহ জড়িয়ে যেভাবে বাংলাদেশে এই স্বাধীনতার নামে যেভাবে কুৎসিত কলঙ্কিত ধারা হচ্ছে, এটা বেশি দূর এগোতে পারবে না মাননীয় স্পিকার। আমরা পারবো না, আমাদের কালচারটা নষ্ট হয়ে যাবে, সামাজিক সোশ্যাল হারমোনি নষ্ট হয়ে যাবে, রিলিজিয়াস হারমোনি নষ্ট হয়ে যাবে, আমাদের এখানে অনেক কিছু অনাচার হবে। সেই জন্য অনেক সময় মাননীয় স্পিকার আমরা বলি যে আমরা তো কাউকে উল্লু ডাকতে পারি না এই মানুষ সংসদে, মহান সংসদে পারি না। কিন্তু এখন যে পরিমাণে দেখছি আবারও যে बर्बाद गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है। तो अभी घर घर बोले जे अगर हर शाख पे उल्लू बैठे हैं तो अंजाम गुलिस्ता क्या होगा। এখন যেভাবে ঘরে ঘরে আমরা এগুলাকে দেখছি দেশে বিদেশে, আমি নাম নেব না, অনেক ইউটিউবার এটা সেটা আছে মাননীয় স্পিকার, মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরহ জনগণ। কাউন্টার করলে বলে যাবে যে এটা বলেছে, আরো গালিগালাজ শুরু হবে। গালিগালাজের প্রতিযোগিতায় যদি মাননীয় স্পিকার কেউ চ্যাম্পিয়ন হতো, দেশে বিদেশে অনেকেই আছে, নাম বলবো না। যাই হোক, এখন আমি অনুরোধ করবো আমার নবীন বন্ধুদের, ৭১-এর চেতনা বিক্রি করতে করতে একটা দল নিঃশেষ হয়ে গিয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা সবাই জুলাইয়ের চেতনাকে যেন রাজনৈতিক ব্যবসা হিসেবে, জুলাই আমাদের সবার, জুলাই আমাদের চেতনা, কিন্তু আমরা নেব স্পিরিটটা। জুলাই কি চেয়েছিল, আমাদের শহীদরা কি চেয়েছিল, আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের মূল স্পিরিট কি ছিল, এটাকেই আমরা ধারণ করি। কিন্তু কৃতিত্বকে যেন আমরা ধারণ না করি, আমরা কেউ কৃতিত্ব নেব না। এই দেশের সকল জনগণ যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ায়, সেই 2009 থেকে 2024 পর্যন্ত এই রক্তের সোপান মাটি দিয়ে যারা এসছে, সবাই এর কৃতিত্বের দাবিদার, আমরা কেউ না। আমরা হয়তো কেউ কখনো সেই ধারাবাহিকতায় গুম হয়েছি, ফাঁসির কাস্টে গিয়েছি, কেউ আজও পর্যন্ত ফিরে আসেনি, সবাই আমরা ভাগিদার। সুতরাং আমি বলবো, আমরা এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম, এই জাতীয় বক্তব্য যেন আমরা না দিই, যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেই হিসাবে যেন আমরা যাই। আমি একটা বিষয় ভুলে যাচ্ছি, আমরা এই শোকের দিনে নিজেরা বোধহয় আওয়ামী লীগের সময় নির্যাতনের, নিপীড়নের, লুটপাটের কাহিনী সবাই ভুলে যাচ্ছি মাননীয় স্পিকার। নিজেদের মধ্যে আমরা মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা, ৭১-৭২ করতে করতে আমরা যেন সেই স্মৃতি বিস্মৃত হয়ে যাচ্ছি, সেটা যেন আমরা না বলি। ক্ষুদ্র একখান কাগজ নিয়ে এসেছি মাননীয় স্পিকার, স্টেট অফ দি স্টেট ইকোনমি, হোয়াইট পেপার অন স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি since 2009 to 2023. It is made by and headed by Debapriya Bhattacharya, আপনারা জানেন, রিনাউন্ড ইকোনমিস্ট। একটা শ্বেতপত্র সেল করেছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। কি বলেছে তারা আওয়ামী লীগের সময়ের এই কাহিনী, শুধু আর্থিক লুটপাটের কথা বলছে। বিটুইন 2009 and 2023 illicit financial outflows average $16 billion annually, more than double the combined value of the foreign aid and FDI inflows. এখন বলছে সেগুলো দিয়ে আমরা এই যে হ্যাভিং ট্যাক্স এক্সাম্পশনস কুড ডাবল দি এডুকেশন, আমাদের এডুকেশন ফান্ডকে দ্বিগুণ করা যেত, অ্যান্ড ট্রিপল হেলথ এডুকেশন, 3 গুণ করা যেত স্বাস্থ্য বাজেটের। তারপরে বলছে পাবলিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 70% পর্যন্ত অ্যাভারেজ কস্ট বাড়ানো হয়েছে, ওভার 5 years টাইম বাড়ানো হয়েছে। এখানে 2,80,000 কোটি টাকা বাংলাদেশের অপচয় হয়েছে মাননীয় স্পিকার। আপনাদের ডিস্টর্টেড করেছে সাপ্লাই চেইন, এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে, পলিটিক্যাল কনসিডারেশনে যে সমস্ত লোন দেয়া হয়েছে তার পরিমাণ এত বেশি, বলছে যে 14টা ঢাকা মেট্রো সিস্টেম করা যেত, 24টা পদ্মা ব্রিজ বানানো যেত তা দিয়ে, আওয়ামী লীগের ইতিহাসের সময়। লেবার মাইগ্রেশনের মধ্যে দিয়ে ওভার দি লাস্ট ডিকেডস বিডিটি বাংলাদেশ টাকায় 13,04,00,000 crore, 13 লক্ষ কোটি টাকারও বেশি, 1.34 ট্রিলিয়ন, এটা শুধু ফানেল হয়েছে, সাইফন্ড হয়েছে ফন্ডের মাধ্যমে বিদেশে আওয়ামী লীগের সময়। আর সোশ্যাল সেফটি নেটওয়ার্কের সময়
বলেছে বিষয়ে যে ভালনারেবল পিপলের ক্ষেত্রে অ্যাজ পার 2022 73% of the social safety net beneficiaries were classified as non-poor. তার মানে আওয়ামী লীগের বিবেচনায় যারা যারা দরিদ্র তাদেরকে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে, অর্থাৎ ধনীরা এই সমস্ত সেফটি নেটওয়ার্কের মধ্যে ছিল। এই হয়েছে একটা টোটাল করাপশনের চিত্র। মানে স্পিকার, এর বেশি বলবো না, শুধু এখানে একটা মুদ্রা লাইন যে 2009 থেকে 2024 এই সময় পর্যন্ত আওয়ামী রেজিমে 30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে। সেই রিপোর্ট বলা হয় 29,25,000, এটা অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মাননীয় স্পিকার, এই হলো আওয়ামী চিত্র। আর আমরা এখানে বাহাস করতেছি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। আমরা আসুন সবাই সম্মিলিতভাবে বিদেশে পাচারকৃত এই সমস্ত অর্থ ফেরত আনার ব্যবস্থা করি। আজকে শুনে আরো খুশি হয়েছে মাননীয় স্পিকার যে বলে যে আমরা তো বিরোধী দল না। হ্যাঁ, আপনারা বিরোধী দল, আপনারা সরকারি দলে আসার জন্য কসরত করবেন, এটাই হচ্ছে নিয়ম, এটাই পার্লামেন্টের রীতি। তবে আমি জেনে আরো খুশি হয়েছি যে আপনারা শ্যাডো মিনিস্ট্রি করেছেন, ছায়া মন্ত্রিসভা। ছায়া মন্ত্রিসভা করলে মাননীয় স্পিকার দুইটা লাভ, একটা হলো যে দায়িত্ববোধ বাড়ে, আর একটা হলো যে উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই যে আসুন আমরা শ্যাডো মিনিস্ট্রি হিসেবে আপনারা ডিক্লেয়ার করুন, কাউন্টার পার্ট হিসেবে আমার বিপরীতে মনে হয় আমার সোজাসুজি আছে হোম মিনিস্টার সাহেব শ্যাডো। আমরা পরস্পর তথ্য বিনিময় করব, আমরা যোগাযোগ রাখবো, কথা বলবো। তবে না, আমি আপনাকে হোম মিনিস্টার খেতাব দিছে, সুখী হওয়া দরকার। তো যাই, মানে স্পিকার ব্যাংকের বিষয়ে কথা বলেছে না আমাদের কোনো ব্যাংক ট্যাঙ্ক নাই, কিন্তু আবার যখন কথা বলছে তার মধ্যে আবার কৃতিত্ব অন করছে যে কিছু সংখ্যক লোক করেছে, সেটা কৃতিত্ব নিয়েছে এসে। মানে স্পিকার ব্যাংক টাকা তো ভালো, অস্বীকার করার দরকার কি। তবে শুধুমাত্র দুষ্ট লোকেরা বলে যে কত পার্সেন্ট শেয়ার কার আছে এটা একটু খোলাসা করা দরকার। তাহলে পরে এই যে ব্যাংক দখল হয়েছে মাননীয় স্পিকার, ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংক দখল হয়েছে আওয়ামী লীগের সময়, দখল হয়েছে, স্টাইলটা একটু ভিন্ন ছিল মাননীয় স্পিকার। কেউ সরকারি ইন্টেলিজেন্স ব্যবহার করে হোটেলে ডেকে নিয়ে এসে করেছে, আর কেউ সরাসরি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে নেমেছে। স্টাইলটাই ছিল ভিন্ন, দখল হয়েছে মাননীয় স্পিকার। এখন আমি চাই না মাননীয় মন্ত্রী শেষ করেন। আমার সময় কমে যাচ্ছে। যাই হোক মাননীয় স্পিকার, এই সংস্কার না নিয়ে কথা বললে মানুষ আবার আমাকে গালি দিবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবসরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। তারা মাথায় টুপি ভর্তি করে অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে পরে আমরা সংস্কার কমিশনে আলাপ আলোচনা করতে 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 এই জুলাই জাতীয় সনদটা এই পর্যন্ত প্রণয়ন হয়েছে। এখানে একটা বিষয় উঠে এসছে, মনে হয় মাননীয় সদস্য তাহের সাহেবের বক্তৃতার মধ্যে, যে নোট অফ ডিসেন্ট দেওয়ার কথা তো ছিল না সম্মতভাবে। এখানে জুনায়েদ সাহেব বক্তৃতা দিয়েছিলেন, যখন 70 অনুচ্ছেদের বিষয়টা প্রথম ডিসাইডেড হয় ঐকমত্য কমিশনের, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম দিকের সবাই, তখন সবাই নোট অফ ডিসেন্ট সহ এইভাবে ঐকমত্য হলেন যে দুইটা বিষয়ে সবাই একমত। তবে বিএনপি সহ কয়টা দল আরো মনে করে সংবিধান সংশোধনী এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি এই 70 অনুচ্ছেদের ভিতরে থাকতে হবে। সেই দিন থেকে ডিসাইড হলো নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে, এবং নোট অন ডিসেন্ট সহকারে আপনারা স্বাক্ষর করেছেন, এখানে স্বাক্ষর আছে বড় বড় হাতের স্বাক্ষর, আমরাও স্বাক্ষর করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি। আপনি আজানের অপেক্ষায় আছেন? আচ্ছা চালান, আজান পর্যন্ত বলেন। হ্যাঁ ঠিক আছে, মানে খাঁটি প্র্যাকটিসিং মুসলিম তো আজান দিলে নিজে নিজেই বন্ধ হয়ে যাবো। যাই হোক মাননীয় স্পিকার, আমি
আসলে বলতে চেয়েছিলাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা টেনে নিয়ে গেছেন এবং জনাব তারেক রহমান এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন, 31 দফা প্রণয়ন করেছেন। আমরা নির্বাচনী ইশতেহারে সেটা ধারণ করেছি। জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি, যেগুলো আমাদেরকে 31 দফার ভিত্তিতে করতে হবে। সংবিধানে অনেক কিছু আনতে হবে, যা আমরা সম্মত হয়েছিলাম জুলাই জাতীয় সনদে সেরকম অনেক বিষয় আসেনি। যেমন সংবিধানে 3টা তফসিল, জনাব শেখ মুজিবুর রহমানের ভাষণ সহ সবকিছু সংবিধান হয়ে গেছে মাননীয় স্পিকার। এগুলো আমাদেরকে তো বিলুপ্ত করতে হবে। পঞ্চদশ সংশোধনীর সমস্ত তফসিলগুলো 5, 6 এবং 7 তফসিলগুলো আমাদের বিলুপ্ত করতে হবে। একমত হয়েছিলাম, সনদে আসে নাই, একটা বাদ গিয়েছে। আমরা একমত হয়েছিলাম এই সমস্ত ছবি টানানোর কার কার যেন একটা বিধান আছে আর্টিকেল 4-এ, সেই ছবি টানানোর বিষয়ে আমরা ছবি বিলুপ্ত করার জন্য ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম। কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই, বললো যে 2-1টা বামপন্থী দল নারাজ হয়ে গেছে, এটা থাক। তাই বললাম এখানে যদি আপনারা খুশি করার জন্য সনদ স্বাক্ষর করেন তো করতে পারেন, কিন্তু মাননীয় স্পিকার আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদেও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই।